সারফেসের একদম ইমিডিয়েট নিচ থেকে যত নিচেই যাও না কেন সব সয়েলকে বলা হচ্ছে সাবসারফেস। সাবসারফেস সাবসারফেস সয়েল। এই সাবসারফেস সয়েল এক ধরনের, এখানে কি কি ধরনের স্ট্রেস, এখানে স্ট্রেস আসার উৎস কি কি সাবসারফেস? একটা হচ্ছে এখানে যে এর সয়েলের যে লোড আছে বা সয়েলের যে নিজের যে ওয়েট আছে সেটার কারণে যে ধরনের স্ট্রেস তৈরি হতে পারে সেলফ ওয়েটের কারণে, সেটাকে বলা হয় জিওস্ট্যাটিক স্ট্রেস। সেটা একটা সোর্স। আরেকটা হচ্ছে এক্সেসিভ স্ট্রেস যদি থাকে, এক্সেস স্ট্রেসটা আসে থেকে যদি সারচার্জ থাকে, ধরো এখানে একটা বস্তা ফেলে রাখলাম বা এখানে পাথর ফেলে রাখলাম, তাহলে এইখানে একটা স্ট্রেস বেড়ে যাবে, তাই কিনা? বা এখানে কিছু নাই যদি হয় তাহলে এইখানে স্ট্রেসটা এই জায়গার চেয়ে বেশি হবে, কারণ কি এখানে একটা এক্সট্রা সারচার্জ আছে। এই হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেসের উৎস। এখন এই স্ট্রেসগুলো কোথা থেকে আসতে পারে? Subsurface stresses in road pavement and the airport runways are increased by the wheel load on the surface. একটা চিন্তা করো যে একটা তোমার আছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে একটা রোড, সাপোজ এটা একটা রোড। এটার ক্ষেত্রে যদি হুইল লোড আসে এখান দিয়ে, ধরো গাড়ির চাকা এগুলো, তো এইগুলার কারণে এখানে কি স্ট্রেস পড়বে এবং স্ট্রেস গুলা নিচের দিকে ছড়ায় যাবে। এই ডিস্ট্রিবিউশন গুলা সাধারণত অনেকটা এরকম হয়, এই নিচ দিকে ছড়ায় যেতে থাকবে। এইভাবে স্ট্রেস গুলা এখানে ডেভেলপ করে। এছাড়া রানওয়েতে হতে পারে এই ধরনের স্ট্রেস ডেভেলপ হতে পারে, রানওয়ের ক্ষেত্রে হতে পারে। এখন চিন্তা করো যে একটা আর আর কোথায় কোথায় স্ট্রেস আসতে পারে বা আমরা কেন করতেছি এখানে? এখানে আমরা করতেছি কারণ হচ্ছে গিয়ে একটা বিল্ডিং আছে, বিল্ডিং যদি থাকে, এটা সাপোজ চিন্তা করো যে এই সয়েলের উপর একটা বিল্ডিং আছে এরকম, বিল্ডিং এর নিচে কি থাকে? ফাউন্ডেশন থাকে, তাই না? এইখানে সাপোজ চিন্তা করো যে ফাউন্ডেশন আছে, এইখানে ফাউন্ডেশন আছে, তাহলে ফাউন্ডেশনের তলায় এইখানে স্ট্রেস হবে কিনা? এইখানে এই বিল্ডিং এর লোডটাই এইখানে তলায় আসবে, এই তলায় এসে আমরা জানি যে এটা হচ্ছে ছড়ায় যাবে মাটির উপর ইয়া থেকে, তাহলে এইখানে স্ট্রেস ডেভেলপ করবে, তাই কিনা? অথবা চিন্তা করা যেতে পারে যে একটা ইমব্যাঙ্কমেন্ট, একটা বাঁধ আছে, সাপোজ চিন্তা করে এটা একটা এমব্যাঙ্কমেন্ট আছে এইখানটা, এটা একটা ধরো সাপোজ এটা একটা বাঁধ, এই বাঁধের মধ্যে সয়েল আছে, এইটার নিচে তাহলে কি স্ট্রেস ডেভেলপ করবে? এরকম নানান যত স্ট্রাকচার আছে সব সব সকল কিছুর নিচে এইভাবে স্ট্রেস ডেভেলপ করে থাকে। এই জন্য আমরা এখানে পড়বো এই স্ট্রেস কি কি কিভাবে কেন ডেভেলপ করে বা কি করে না করে এইসব বিষয়। এখানে মেইনলি আমরা যে জিনিসগুলোর প্রতি ফোকাস করব সেটা হচ্ছে এখন স্ট্রেসের জন্য কি কি ধরনের আসতে পারে, সেটা একটু আমরা যদি চিন্তা করি যে কি কি ধরনের স্ট্রেস আসছে। চিন্তা করো এইগুলার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে বিল্ডিং ফাউন্ডেশনের নিচে যে স্ট্রেসটা, এটা কি ধরনের? একটা নির্দিষ্ট পয়েন্টে এটা হচ্ছে, খুবই অল্প এরিয়া জুড়ে তো এটা হয়, তো এটাকে একটা পয়েন্ট লোডের কারণে আমরা বলতে পারি। অথবা আরো যদি এরকম চিন্তা করো যে আরো শর্ট এরিয়া জুড়ে চিন্তা করো, যদি হুইলের ক্ষেত্রে আরো কম কন্টাক্ট এরিয়া, এই ধরনের লোড গুলাকে আমরা বলতে পারি যে পয়েন্ট লোডের কারণে হয়। এই ইমব্যাঙ্কমেন্ট যদি চিন্তা করো বা একটা বিরাট রোড যদি চিন্তা করো, রোডের উপর যদি একটা বিরাট ইমব্যাঙ্কমেন্ট হয়, এরকম বাঁধ হয়, এটা একটা বিরাট এরিয়া জুড়ে, তাহলে এটা একটা ডিস্ট্রিবিউটেড লোড হবে, তাই কিনা? তাই কিনা চিন্তা করো। অথবা হতে পারে ধর একটা রেল লাইন টাইপের একটা কিছু একটা আছে, সেটার নিচে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে দেখা যাবে একটা লাইন লোডের কারণে ওই একটা, ধরো সাপোজ একটা রেল লাইনের মতো কিছু আছে, ওটার উপর দিয়ে একটা লোড যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা লাইন লোডের মতো। এরকম ধরনের বিভিন্ন ধরনের। অথবা একটা ধরো তুমি একটা মাটির উপর একটা ধরো সিলিন্ড্রিক্যাল বিরাট ড্রাম রেখে দিছো, এটা ধরো একটা বিরাট সিলিন্ড্রিক্যাল ড্রাম আছে এখানে, তাহলে এটা একটা সার্কুলার লোড হবে এখানে। এ ধর নানান ধরনের লোডের কারণে এই তোমার যে স্ট্রেস গুলা হয়, এই স্ট্রেস গুলা নিয়ে আমাদের পড়াশোনার বিষয় এইখানে। এই হচ্ছে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এই চ্যাপ্টারে আমরা কি পড়বো বা কি নিয়ে আমাদের পড়াশোনা কি কি আছে এখানে। আশা করছি যে তোমরা মোটামুটি
ভিজুয়ালাইজ করতে পারছো যে কি কি এখানে আমরা পড়াশোনা করব। তো ঠিক আছে, তাহলে আমরা একটা স্লাইডে চলে যাই যে সেখানে কি আছে দেখি আমরা। এখানে দেখি তো এই স্ট্রেস নিয়ে, এই যে স্ট্রেস গুলো আছে এইসব নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বসিনেস নামে একজন ভদ্রলোক আছেন, যিনি একজন রিসার্চার। তো তার এইসব তিনি কিছু ফর্মুলা ডিরাইভ করেছেন, কিছু ইয়া দিয়েছেন, তার কিছু ফাইন্ডিংস আছে। তো সেইগুলা ফাইন্ডিংস গুলা পেতে যে উনি কি কি ধরনের অ্যাজাম্পশন ধরেছেন বা কি কি ধরনের ইয়া নিয়েছেন, তো সেই সেই জিনিসগুলো এখানে করার বিষয়। তো আমরা দেখি যে অ্যাজাম্পশন কি কি করেছেন এই বসিনেস এর যে প্রেশার আছে এখানে, সেটার ক্ষেত্রে তিনি কি কি ধরনের অ্যাজাম্পশন নিয়েছেন। এখানে দেখো, সরি, এখানে দেখো কি ধরনের অ্যাজাম্পশন আছে। প্রথমেই আছে সয়েল মাস ইজ অ্যান ইলাস্টিক মিডিয়াম। সয়েল মাসটা, যে সয়েলটার উপর আমরা চিন্তা করছি, সেটাকে সে ইলাস্টিক ধরে নিয়েছে, যেটা হচ্ছে রিজিড বা অন্য কিছু না, বা প্লাস্টিক না, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক মিডিয়াম ধরে নিয়েছে। আসলে যদিও সয়েল কতটা ইলাস্টিক সেটা নিয়েও একটা ইয়ে আছে, এটাকে অনেক সময় প্লাস্টিক ধরে নিয়ে, মানে যখন এটাকে সিম্পলিফাই করার জন্য সেটাকে ইলাস্টিক মিডিয়াম ধরে নিয়েছে। ফর হুইচ দ্য মডেল অফ ইলাস্টিসিটি ই ইজ কনস্ট্যান্ট। তো যেটার জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে ই, এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট। সয়েল মাস ইজ হোমোজিনিয়াস। সয়েল মাসটা একটা হোমোজিনিয়াস মাস, তার মানে এখানে অনেক ধরনের মিক্সচার নেই, টোটালটা একটাই জিনিস। That is, all the constituent parts or elements are similar, and it has identical properties at every point in the identical direction. এখানে যে কোনো জায়গায় যদি আমরা একটা চিন্তা করি, একটা পার্টিকেল নিয়ে চিন্তা করি, বা যে কোনো জায়গার একটা ব্লক যদি আমরা চিন্তা করি, সেখানে সকল সেই জায়গায় যে 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 ডিরেকশন আমরা চিন্তা করবো সব জায়গায় সমানভাবেই হবে, মানে অন্য জায়গার তুলনায়, ঠিক আছে, বা একই ধরনের প্রপার্টিজ গুলো আমরা সব দিকে পাবো। এইখানে জিনিসটা। এরপর আসি, সয়েল মাস ইজ আইসোট্রপিক। আইসোট্রপিক, দ্যাট ইজ it has identical elastical properties in all direction through any point of it. তো হোমোজিনিয়াস মানে ছিল যে সব ডিরেকশন, সব জায়গায় সমান একই ধরনের ম্যাটেরিয়াল হবে। আর আইসোট্রপিক মানে হচ্ছে সব জায়গায় আইডেন্টিক্যাল ইলাস্টিক প্রপার্টিজ হবে। এই যে ইলাস্টিক প্রপার্টিজটা, মানে যে ইলাস্টিসিটি বা এই ধরনের যে প্রপার্টিজ গুলো আছে, সেগুলো সব দিকে সমান হবে, একই ধরনের হবে। The soil mass is semi-infinite, that is extended infinitely in the all direction below the লেভেল সারফেস। এটা হচ্ছে সয়েল মাসটা সেমি ইনফাইনাইট হবে, তার মানে এই সয়েল মাসের যে লেন্থ বা উইডথ আমরা চিন্তা করবো, সেটা মোটামুটি এক্সটেন্ডেড ইনফাইনাইটলি ইন অল ডিরেকশন, সকল ডিরেকশনে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, বিরাট লম্বা আকারে থাকবে, এরকম একটা বিষয়। এই হচ্ছে চারটা বসিনেসকে অ্যাজাম্পশন। এরপরে আসবো আমরা যে ডিরাইভেশন অফ বসিনেস ইকুয়েশন। এই যে অ্যাজাম্পশন ধরে বসিনেস প্রথমেই একটা সিম্পল ইকুয়েশন ডেরাইভ করছে, মানে সিম্পল যদিও না, মানে একটা সে ধরে নিয়েছে একটা পয়েন্ট লোডের জন্য, এবং পয়েন্ট লোডের জন্য সে একটা ইকুয়েশন ডেরাইভ করছে। পরবর্তীতে এই ইকুয়েশন দিয়ে আরো অনেক ইকুয়েশন ডেরাইভ করা হবে বা করেছেন উনি। তো লেট এ পয়েন্ট, আমি ডিরাইভেশনে চলে যাচ্ছি। তো এখানে কি বলছে প্রথমেই দেখো, let a point Q, single concentrated vertical load, acts at the ground surface at a point O, which may be taken as origin of X, Y and Z axis as shown.
এইখানে একটা লোড আছে, একটা কিউ পরিমাণ একটা পয়েন্ট লোড আছে, যেটা ও নামে একটা পয়েন্টে, গ্রাউন্ডের উপর ও নামে একটা পয়েন্টে কাজ করছে। ও পয়েন্টটাকে ধরে নেওয়া হয়েছে যে আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে চিন্তা করবো সেটার হচ্ছে অরিজিন পয়েন্ট। এখানে এক্সটা গেছে দেখো ডান দিকে পজিটিভ এবং ওয়াইটা এইদিকে দিয়েছে, এবং জেডটা হয়েছে নিচের দিকে। যেহেতু আমাদের সয়েল নিয়ে কাজ, সয়েল তার উপরের দিকে, সারফেস থেকে তো আর উপরের দিকে যাইতে পারবো না, সারফেস থেকে উপরে দিয়ে গেলে আমি তো সয়েলের নিচে পড়ে গেলাম, তাই না? সারফেসের নিচেই থাকবে সয়েলটা, সেটা নিয়ে আমাদের কাজ। তাহলে এখানে দেখো, তাহলে ওইভাবেই ডিরেকশন গুলো, পজিটিভ ডিরেকশন বা নেগেটিভ ডিরেকশন গুলো ওইভাবেই ধরা হয়েছে, এবং জেডটা নিচের দিকে, জেড অ্যাক্সিসটাকে আমরা নিচের দিকেই ধরে নিয়েছি। Let us find the stress component at a point P in the soil having a coordinate of x, y, z, or having a radial horizontal distance r, vertical distance z from the O. তো কি বললো এখানে, যেটা বলছে যে P একটা পয়েন্ট আছে এই নিচে, যে পয়েন্টটা হচ্ছে যদি আমরা ভার্টিক্যালি চিন্তা করি তাহলে এই ও পয়েন্ট থেকে এই যে জেড ডিসটেন্স নিচে আছে, এবং এটা রেডিয়ালি আর ডিসটেন্স দূরত্বে আছে এই পি পয়েন্ট থেকে। তো এটার রিপ্রেজেন্টেশনটা কেমন হতে পারে? এটা রিপ্রেজেন্টেশন দুই ধরনের রিপ্রেজেন্টেশন হতে পারে। যেমন হচ্ছে এই পয়েন্টে, এই পি পয়েন্টটা যেটার কথা আমরা বলছি এখানে, যে পি পয়েন্ট আমরা এখানে বললাম, সেই পি পয়েন্টে যদি পৌঁছাতে চাই আমরা কি কি করতে পারি, কি কি কোন ওয়েতে যেতে পারি এই পয়েন্টে যদি যাইতে চাই। তো প্রথমেই আমরা নেমে আসতে পারি এই যে নিচ বরাবর, একদম এই কিউ এর নিচ বরাবর আমরা এই ও পয়েন্টে চলে আসতে পারি। দেন হচ্ছে এগুলো কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যাই হোক এই জায়গায় আমরা আসতে পারি, এইটা একটা ওয়ে, এই পথে আমরা আসতে পারি। অথবা দ্বিতীয় আরেকটা পথ অনুসরণ করতে পারি আমরা, সেই পথটা হতে পারে যেমন প্রথমেই আমরা ওই যে যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টের কাছে আসলাম। কোথায় এটা? এটা কিন্তু সয়েল সারফেস, এই যে উপরে যে আমরা এই ইয়াটা দেখতে পাচ্ছি, রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সয়েল সারফেস। আমরা প্রথমেই সয়েল সারফেসের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই পয়েন্টে আসলাম, এসে এখন আমরা নিচে ঘুরে ঘুরে এই পয়েন্টে যাইতে পারি। এই দুই ওয়েতে আমরা এই পি পয়েন্টে পৌঁছাতে পারি, তাই কিনা? এই যে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্টটা তাহলে রেডিয়াল, যদি আমরা যদি চিন্তা করি যে যে তোমার কি বলে যে একটা কার্টেসিয়ান আছে আর একটা হচ্ছে পোলার যে কোঅর্ডিনেট আছে, তো পোলার কোঅর্ডিনেট অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে এই এটা রেডিয়াসটা হবে এই আর, এবং যদি আমরা কার্টেসিয়ান অনুযায়ী চিন্তা করি তাহলে কি হবে যে প্রথমে জেড আর একটা হচ্ছে এই যে এক্স বা এই যে আর। এখন এই হলো আমাদের কথাবার্তা এখানে। তাহলে এই পয়েন্টের জন্য আমরা যে 3 এক্সিস এর ভ্যালু আছে, তাহলে এই পয়েন্টের জন্য আমরা তিনটা কোঅর্ডিনেট পাবো এক্স ওয়াই জেড, তাই কিনা? তো এই হচ্ছে বিষয়টা। তো এখন এটা যেমন এই যে আর যদি জানা থাকে আমরা এদিক দিয়ে চলে আসলাম, তাহলে যদি আমার আর না যদি না জানা থাকে তাহলে আমরা কি করতাম, যে হয়তো এক্স এ যেতাম, তারপরে এক্স থেকে এই যে ওয়াই আসতাম। তো এইভাবে ওয়াই বরাবর এসে এই পয়েন্টে পৌঁছে যাবে, তিনবার ডিরেকশন চেঞ্জ করলে। আর যদি আমার জানা থাকে এবং এই অ্যাঙ্গেল যদি আমার জানা থাকে তাহলে অ্যাঙ্গেল অনুযায়ী আমি চলে গেলাম, যে নিচে ঢুকে গেলাম। ওকে, তাহলে আশা করছি যে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এটা এখানে বলেছে যে কি বলে, লেট আস ফাইন্ড দ্য স্ট্রেসেস কম্পোনেন্ট এট এ পয়েন্ট পি হ্যাভিং দ্য coordinate x y z having the horizontal distance r and the vertical distance z from the point O. আচ্ছা, using the logarithmic stress function, see equation 14.4, Boussinesq showed that the polar radial stress may be expressed as, তো এইখানে দেখো, তো এই যে রেডিয়াল স্ট্রেসটা আছে সিগমা আর, এই যে সিগমা আরটা আছে, সেটাকে বসিনেস্ক একটা এর আগে একটা প্রুফ করে সে দেখাইছে, যেটা হচ্ছে 3/2 কিউ বাই পাই কস বিটা বাই আর স্কয়ার, এই পরিমাণ হয়। এখন বিষয়টা হচ্ছে যেটা আমি বলছিলাম এর আগে, এটা কিভাবে হলো, বা এখানে এখানের ফিগার আর এটার মধ্যে পার্থক্যটা কি? চিন্তা করো, এই যে লোডটা যখন আসে, এই উপরে যখন এই কিউ লোডটা আসলো, কিউ পরিমাণ লোড যখন এখানে আসে, তখন এই যে কনিক্যালি লোডটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, যত নিচের দিকে যাবা
এই ইনফ্লুয়েন্স যে এর যে ইনফ্লুয়েন্স এরিয়া তত বাড়তে থাকবে, এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা তত বাড়তে থাকবে। তো তার মানে এইখানে যেমন দেখি এই যে এটাকে ট্রায়াঙ্গুলার বা কনিকের মতো মনে হচ্ছে, তাহলে এর যে এর ক্রস সেকশনটা এখানে বৃত্তাকার একটা ক্রস সেকশন আছে এবং যত নিচে যাবা এটা আরো তত বাড়তে থাকবে বাড়তে থাকবে। তার মানে স্ট্রেসের যে ইনফ্লুয়েন্স এরিয়াটা বেড়ে যাবে, এইরকম একটা শেপে হয়। তো এটা আমি প্রথমেও হুইল দিয়ে যখন দেখালাম তখন এইভাবে দেখিয়েছিলাম, তাই কিনা? তো এরকম ক্ষেত্রে এই যে রেডিয়ালি যদি একটা তোমার কম্পোনেন্ট থাকে, যে এখানে ট্রায়াঙ্গুলার কম্পোনেন্ট আছে, এটার উপর যে সিগমা আর যে স্ট্রেসটা আছে সেটাকে সে প্রুফ করেছে যে সেই সিগমা আরটা হচ্ছে 3/2 কিউ বাই পাই ইন্টু কস বিটা বাই আর স্কোয়ার। এই বিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেল। এটা হচ্ছে বসিনেস্কের যে ইকুয়েশন এই লোডের জন্য। এখন তাই যদি হয় তাহলে এখানে আরটা হচ্ছে পোলার রেডিয়াল কোঅর্ডিনেট অফ পি, পয়েন্ট পি। এই পয়েন্ট পি এর যে পোলার রেডিয়াল কোঅর্ডিনেট আছে সেটা, তাহলে আর জিনিসটা হচ্ছে এই যে পোলার রেডিয়াল কোঅর্ডিনেট ডাইরেক্ট একদম ও পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে এই আর। এখন এই যে পোলার রেডিয়াল কোঅর্ডিনেট যদি হয় তাহলে এই পি এর যে পোলার রেডিয়াল কোঅর্ডিনেট, তাহলে আর কে আমরা কিভাবে প্রুফ করতে পারি বা আরটাকে আমরা কিভাবে বের করতে পারি? আর যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে চিন্তা করো এই যে জিনিসটা সয়েলের সারফেসের উপরে আমরা একটা ডিরেকশনে গেলাম, যে কোন ডিরেকশনে, ওই যে নিচে যে পয়েন্ট পিটা আছে সেই পয়েন্ট পি এর একজ্যাক্ট উপরের ডিরেকশনে, যেটাকে আমরা অনেক সময় আর্থকোয়াকের সময় এপিসেন্টার বলে থাকি। তো এই পি পয়েন্টে আমরা চলে আসলাম। তাহলে চলে এসে এইখানে যদি আমরা নিচে চলে যাই, একদম খুঁড়ে খুঁড়ে নিচে চলে যাই, তাহলে যে ডিস্টেন্স গেলে আমরা ওই এক্সাক্ট যে জিনিসটা আমরা যে জায়গায় যাইতে যাচ্ছি, যে অ্যাকচুয়াল পয়েন্টটা পি, সেখানে যেতে পারবো। তাহলে এই পয়েন্টের এই যে ডাইরেক্ট যে এটা 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 এই মেথডে যদি আমরা যাই, এই মেথডটাকে আমরা কি বলবো, যে কার্টেসিয়ান মেথড বা কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট সিস্টেম, সেইভাবে আমরা সেখানে পৌঁছাইলাম। এখন যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পৌঁছাইতে চাই তাহলে আমাদের কি কি লাগবে, আমরা জানতে চাবো যে কতটুকু দূরত্বে আছে, আর এই যে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে এটা কতটুকু অ্যাঙ্গেলে আছে, এই দুইটা তথ্য যদি আমাদের দেওয়া থাকে সেখানে আমরা চলে যেতে পারি। আর যদি না দেওয়া থাকে, যদি তোমার এই এক্স ওয়াই ডিরেকশনটা দেওয়া থাকে, যেমন আর বা জেড এখানে যদি দেওয়া থাকে, তাহলে কি করতে পারি, এই দুটার এন্ড যদি আমরা যোগ করে দিই তাহলে সেই পয়েন্টে আমরা পৌঁছায় যাইতে পারি। তাহলে যখন আমরা পৌঁছায় গেলাম তখন মজার ব্যাপার হলো এখানে একটা একটা হচ্ছে গিয়ে কি বলে একটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সেখানে তৈরি হলো, তাই কিনা? যেটার এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সমকোণী ত্রিভুজ যখন হয়ে গেল তাহলে আমরা তো এখন আর কোনো বাধা নাই, এখন তো আমরা জানি যে সেটার লব্ধি কি হবে, একটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করে। তো সেটা আমরা জানি যে এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার ইকুয়াল টু এটার স্কয়ার। তাহলে এটার স্কয়ার প্লাস এটার স্কয়ারকে যদি আমরা রুট করি তাহলে আর স্কয়ার প্লাস জেড স্কয়ার যদি আমরা করি তাহলে কি পাবো, এই আরটা পাবো আমরা, তাই কিনা? এইভাবে আমরা পাবো। ওটাই এখানে করা হয়েছে। এখানে তোমাদের এই যে এত কিছু করা জাস্ট তোমাকে ওই জিনিসটার সাথে ভিজুয়ালাইজ করানো, কারণ ওইখানে দেখে তুমি এটার কিন্তু তুমি যে সমকোণী ত্রিভুজটা সেখানে খুঁজে পাবা না, তাই কিনা? তো এখন আসি যে এখানে তাহলে আর স্কয়ার প্লাস জেড স্কয়ার এখানে হয়ে গেল। এখন আর স্কয়ারে যদি আমরা যাই, আর স্কয়ারটা আবার কি? আর স্কয়ারটা আবার দেখো মজার ব্যাপার হলো, এইখানে আর স্কয়ারে যদি আমরা যাইতে চাই তাহলে আমাকে যেতে হবে, প্রথমে যে যাইতে হবে যে হচ্ছে গিয়ে এক্স বরাবর, এবং দেন যাইতে হবে এই যে ওয়াই বরাবর। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে আর আর ইজ ইকুয়াল টু আবার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই কিনা? এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন আর স্কয়ারের ভ্যালুটা আমরা যদি সেখানে বসাই দিই তাহলে আর স্কয়ার সমান কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই কিনা? তাহলে আর স্কয়ারের ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে দেখো এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল রুট, যেহেতু তাহলে উপরে হাফ আছে। এই হচ্ছে বিষয়টা। তো এখন বিটা অ্যাঙ্গেল যদি আমরা জানতে চাই তাহলে কি বিটা অ্যাঙ্গেল আছে কার সাথে, এই যে এর সাথে আছে বিটা অ্যাঙ্গেল এটা। তাহলে আমরা জানি এটা জেড আর এটা যদি আর হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে এখানে কি, যে বিটা অ্যাঙ্গেলটা জেড বাই আর বা লম্ব বাই অতিভুজ করে এখানে কস বিটা থেকে আমরা বিটা অ্যাঙ্গেলটা বের করতে পারি।
ভূমি বায়ু ত্রিভুজ করে আমরা cos বিটা থেকে অ্যাঙ্গেলটা বের করতে পারি। তাহলে এই ইকুয়েশনের যেসব প্রয়োজনীয় উপাদান সেগুলো আমরা এখানে বের করলাম, তাই কেন? তো এখন চিন্তা করো যে সিগমা জেড যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? সিগমা জেড বের করতে চাইলে আমাকে এই যে সিগমা জেড যেটা আছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটাকে আমরা লিখতে পারি যে কি ইন দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট the corresponding vertical z and the tangential shear stress যেটা আছে tau rz is given by, এটাকে লেখা যায় যে সিগমা r cos স্কয়ার বিটা, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন এইখানে দেখো যে এইখানে তাহলে এটাকে কি করা যেতে পারে, তাহলে এই সিগমা r এর ভ্যালু আমরা জানি হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে 3/2 q বাই পাই cos বিটা বাই r স্কয়ার, এটা ছিল। তাহলে এটা যদি বসাই দিই তাহলে cos কিউব বাই r স্কয়ার আর বাকি যা ছিল তাই থেকে গেল, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা এটাকে কি করতে পারি চিন্তা করো তো। এইখানে দেখো এইখানে আমরা জেড যদি আমরা বের করতে চাই, জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইখান থেকে যেটা আসে এখানে আমরা জেড কিউব আনতে পারি কিনা, এই যে cos কিউব বাই r স্কয়ার যেটা এটা আছে, তো সেটাকে আমরা এই জেড এ কনভার্ট করতে পারি কিনা দেখো তো। এই cos কিউব যেটা আছে জেড বাই r এ যদি আনতে চাই, cos কিউবটাকে যদি আমরা এখানে cos এর ভ্যালুটা বসাই তাহলে কি করতে পারি যে এইখানে দেখো এই cos কিউবের বদলে আমরা যদি জেড বাই r বসাই, এটা ইকুয়াল টু cos, তাহলে এটাকে যদি কিউব করি তাহলে কি হবে জেড কিউব বাই r কিউব, নাকি জেড কিউব বাই r, তাহলে নিচে এইখানে দেখো জেড কিউব বাই আর কিউব আমরা দেখতে পাচ্ছি। তো জেড কিউব আগে থেকে আর স্কয়ার ছিল, এখানে আরেকটা আর কিউব যদি গুণ হয়ে যায় তখন কি হবে r টু দি পাওয়ার 5 হয়ে গেল, আর উপরে জেড কিউব হলো কিউ বাই পাই থাকলো। এইভাবে আমরা এই ফরম্যাটে নিয়ে চলে আসলাম। এখন তাহলে এরকম একটা সিম্পলিফাইড ফরম্যাটে আসলো। এরপরে আমরা যাচ্ছি যে এটাকে আরো কিভাবে সিম্পলিফাই করা যেতে পারে। তাহলে কিউ বাই পাই কে আমরা রাখলাম 2/3 অফ কিউ বাই পাই, 3/2 কিউ বাই পাই কে আমরা এখানে রেখে দিলাম, দিয়ে উপরে জেড কিউব আছে থাকলো। এরপরে এই আর স্কয়ার কে আমরা কিভাবে লিখতে পারি, আর স্কয়ার কে আমরা লিখতে পারি জেড আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা আমরা করতে পারি রুট, এটাকে আবার রুট এটার আর আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা দেখলাম যে হচ্ছে এইটা, তাই কিনা, এই যে রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এই আর ইকুয়াল টু যদি আর স্কয়ার প্লাস রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার দেই তাহলে কি হবে, এটার উপরে পাওয়ার আছে হাফ, এটার উপরে পাওয়ার আছে 5, তাহলে হাফ ইনটু 5 করলে 5/2, তাহলে আর স্কয়ার জেড স্কয়ার রুট ওভার 5/2। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে, তাহলে এই যা ছিল থাকলো এখানে। এখন দেখো তো এটাকে আরো টেকনিক্যালি লেখা যায় কিনা। এইখানে যদি আমরা করি টোটালটার উপর রুট এখানে 5 দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে যা করা হলো সেটা হচ্ছে এই যে তোমার এখানে জেড স্কয়ার কে কমন নাও, সাপোজ এইখানে জেড স্কয়ার কমন নিলাম, আমি একটু লিখে দেখাই এইটার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, সরি, এইখান থেকে চিন্তা করো এইটুকু নিয়ে চিন্তা করো, আর স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2। এখন এই ভিতরের অংশ 5/2 এর ভিতরে যে অংশটা আছে সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, এইখানে আমরা যদি জেড স্কয়ার সাপোজ কমন নিই তাহলে কি হবে, এখানে আর স্কয়ার ভাগ হচ্ছে
জেড স্কোয়ার হবে একটা, তাই কিনা, প্লাস হচ্ছে 1 হবে, এরকম লেখা যায় কিনা, লেখা যায়। এবং হোল, আলহামদুলিল্লাহ, সরি, হোল টু দি পাওয়ার 5/2 হবে। তো এটা এখান থেকে আসলো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে যদি লিখি, তাহলে এটার উপর আমি হোল টু দি পাওয়ার 5 দিতে পারি, আবার 5/2 দিতে পারি, আবার এটার উপরও হোল টু দি পাওয়ার 5/2 দিতে পারি, তাই কি না, এই জেড স্কোয়ারের উপরও। তাহলে জেড স্কোয়ারের উপর যদি হোল টু দি পাওয়ার 5/2 দেই, এই জেড স্কোয়ারের উপর চিন্তা করো যে হচ্ছে কি আমি এটার উপর দিলাম হচ্ছে, এইখানে জেড স্কোয়ার আছে টু দি পাওয়ার 5 ভাগ হচ্ছে 2 করলাম, তাহলে এই 2 কেটে গেল, জেড টু দি পাওয়ার 5 থাকলো, তাই কি না। তাহলে জেড টু দি পাওয়ার 5 থাকলো নিচে। তার মানে এই জায়গায় এটাকে কনভার্ট করলে টোটালটা কি আসলো, যে হচ্ছে গিয়ে জেড টু দি পাওয়ার 5, তারপর থাকলো 1 মাইনাস আর স্কয়ার, 1 প্লাস আর স্কয়ার বাই জেড স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2 এরকম থাকলো, আর উপরে আছে জেড কিউব। তাহলে জেড কিউব জেড টু দি পাওয়ার 5 দিলে নিচে জেড স্কয়ার চলে আসলো, তখন এই টোটাল জিনিসটাকে আমরা 5/2 দিয়ে 2 তে কনভার্ট করে ফেললাম, এবং এটা থাকলো এইভাবে। তো এই ছিল এইখানকার বিষয়টা, এইভাবে এটাকে এই ফরম্যাটে আনা হয়েছে। তার একটু হাতে প্র্যাকটিস করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করছি যে বুঝতে পারছো যে আমি যেটা দেখালাম। তো এখন তাহলে এই যে আমাদের আরেকটা ইকুয়েশন চলে আসলো সিগমা জেড এর ভ্যালুটা। এবং এখন যদি আমরা চিন্তা করি শেয়ার স্ট্রেস টাউ আর জেড, তাহলে কি হবে, এটাকে এটার ইকুয়েশনটা দেওয়া আছে হাফ অফ সিগমা আর সাইন টুয়াইস বেটা, এটা দেওয়া আছে। তাহলে তাই যদি হয়, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে আমরা জানি এখানে এই সিগমা আর এর যদি ভ্যালুটা আমরা এখানে বসাই দেই, পাই বাই কিউ বাই পাই কজ স্কয়ার সাইন বেটা হয়ে যাবে, এবং আর কিউব হয়ে গেল নিচে, এবং ফাইনালি ইকুয়াল টু 3/2 কিউ জেড স্কয়ার বাই আর, এবং 2/পাই আর টু দি পাওয়ার 5। তো এই ভ্যালুগুলা বসিয়ে এইখান থেকে আমরা বের করে ফেললাম বিষয়টা, এবং সেইখান থেকে টোটাল ফর্মুলাটাকে আবার আমরা এই ইয়াটাকে আমরা রিকনস্ট্রাক্ট করে এই জায়গায় একটু এইদিক সেদিক করে ফাইনালি কিভাবে করলাম, এই জিনিসটা নিয়ে আসলাম এইখানে। এই জিনিসটাকে আবার ওই আগের মতো করে সব ভ্যালু টেলু বসিয়ে 3q r বাই টুয়াইস বাই জেড কিউব 1 প্লাস আর বাই জেড টু দি পাওয়ার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2, তো এই ফরম্যাটে নিয়ে চলে আসলাম। তো এখন যদি হয় এই ফরম্যাটে যদি হয়, it should be emphasized that all through the both vertical and normal stress and shearing stress are independent of the elastic constant E and mu. They are very much dependent on the assumption of the linear elasticity. Equation 13.2 তে কি বলা হয়েছে, can be written as sigma z is equal to kb q by z square। তো এই যে এটাকে kb q by z square আকারে লেখা যেতে পারে, এখানে যেই ফর্মুলাটা দেওয়া আছে এটাকে লেখা যেতে পারে ওইটুকু কনস্ট্যান্ট যদি আমরা ধরে নিই। তো তাহলে কি হবে, তাহলে এই যে বসিনেস ইনফ্লুয়েন্স ফ্যাক্টর যদি কেবি ধরি আমরা, তাহলে এই যে কিউ এই কেবিটা ইকুয়াল হবে 3/2 1/π, মানে টোটাল জিনিসটাকে একটা ধরলাম, আর কিউ বাই জেড স্কয়ারটাকে এখানে আমরা ধরলাম হচ্ছে গিয়ে ভেরিয়েবল, আর বাকি যেগুলো আছে সবই কনস্ট্যান্ট। সো এটাকে আমরা এই যে জিনিসটা এই কেবি টার্মটা এটাকে বলা হচ্ছে বসিনেস ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। এই হচ্ছে তোমার গিয়ে এই যে মোটামুটি এইখানকার একটা ডেরাইভেশন। তো তোমাদের ক্লাস টাইম অলরেডি শেষ মোটামুটি মনে হয়। তো এই